কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা। নিয়মিত স্কুলে যেতে হয়। ৩ বোন বই নিয়ে সড়কে ওঠে। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরেও হাসে। মেয়েটির হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আমার রাস্তায় কথা বলতে কিন্তু বারণ করেছে। চুপ কর। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্তি হয়েছে। পদ্ম, ওই পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য। একই সঙ্গে পরে দুজন। কাছে এসে হাঁপাতে লাগলো লাবণ্য। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। বাংলা পড়া শিখে এসেছিলে বলল পদ্মজা। তার প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়ির তো শুদ্ধ ভাষায় কথা কইলেও বাইরে কথা কইতে হবে নাকি? আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করল। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে। পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজাত 14 গোষ্ঠী মূর্খ। 2-3 জন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না। ছোট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন। সত্যি আমি পারি না। উনিও ওই ভাষাতেই কথা বলেন, তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না। আচ্ছা বাদ দে। শোন, কাল আমরা বাড়ির নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল, কে আসবে? কোন নায়ক? শুটিং করতে? ছবির শুটিং? পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে গিয়ে সাদা কালো টিভিতে ছায়াছবি দেখছে। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বলো না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো। তারপর মনে হতেই বলল, লিখন সার, চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা। স্কুলে যাওয়ার পুরো পথটা লাবণ্য আর পূর্ণার ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্য ছিল সুদর্শন অভিনেতা লিখন শাহ। দিনটাকে বড় অলক্ষণীয় মনে হচ্ছে পদ্মজার। সকালে উঠে দেখে লাল মুরগিটার একটা বাচ্চা নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন চোখে পড়ল দেওয়ালের ঘড়িটা কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী হতে খালামণি দিয়েছিল। গ্রামে খুবই কম লোকের হাতেই হাত ঘড়ি পড়ে। দেওয়ালে ঘড়ি হাত গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে চেয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল। পূর্ণাপ্রেমা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর আম্মা পদ্মজা পাশের ঘরে উকি দিয়ে হেমলতা মনোযোগ সহকারে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। আটপাড়ায় একমাত্র তিনিই সেলাই কাজ করেন। প্রতিটা ঘরে কারো না কারো পরনে আর সেলাই করা জামা আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়, হঠাৎ বললেন হেমলতা। পদ্মজা লজ্জা পেয়ে বলল, না মা, কাজ আছে। হেমলতা জগ বাড়িয়ে বললেন, পানি ভরে নিয়ে আয়। জগ হাতে নিয়ে পদ্মজা বলল, ছদ্গা কোন মুরগিটা দেবে? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই ছদ্গা দিবেন বলে মন স্থির করলেন। দুঃস্বপ্ন দেখলেই তিনি ভীষণ অস্থির হয়ে পড়েন। গরিব দুঃখীদের সদ্গা দেওয়ার পরই স্বস্তি পান। তার পূর্ণাঙ্গ বিশ্বাস, গরিব দুঃখী মিসকিনদের দান করলে তাদের দেয়া বিপদ আপদ নাকি কেটে যায়। সাদা মোরগটা মুন্না এসেছে? না, প্রতিদিন বিকেলবেলা পানি নিতে আসে, একটু পরই আসবে। হেমলতার কথা বাড়ল না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সঙ্গে সঙ্গে মোড়ল বাড়ির কল থেকে পানি নিয়ে আসে মুন্না। গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে গোনা যে কয়েকটা পরিবারের সচ্ছলতা বিদ্যমান, শুধু তাদের বাড়িতেই টিউবওয়েল আছে। পুরো আটপাড়ার টিউবওয়েলের মাত্র 5টা। পদ্মজাদের
টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে। আর তার মধ্যে একজন মুন্না। বয়স বেশি নয়, মাত্র 10। মাহারা ছেলেটি পঙ্গু বাবা সদরে বসে ভিক্ষা করে। মুন্নাকে দেখে রাখার যত্ন করে কেউ নাই। ওখানে ওখানে ঘুরে বেড়ায়। কারো মায়া হলে একবেলা দুমুঠো খাবার দেয়, না হলে না দেয়। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে যেতেই ঘাটে দেখতে পেল ছেলেটিকে। ডাকলো, এই মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে খুশিতে জল করে উঠল তার চোখ মুখ। পদ্মজা না বললেও সে বুঝে গেল আজ সাদগা পাবে। দাঁত কেলিয়ে হেসে দ্রুত পায়ে এগিয়ে এলো মুন্না। হাসছিস কেন? এই নে মোরগ, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না খুশিতে গদগদ হয়ে মোরগটিকে 2 হাতে জড়িয়ে ধরল। কি সুন্দর মুন্নার হাসি। তার খুশিতে পদ্মজাও খুশি হলো। বলল, খুব খুশি হ, আমাদের জন্য দোয়া করবি। করবাম আপা। আচার খাবি? হ, খাইবাম। কোনো খাবারের ছেলেটা না নেই, সে সব খায়। পদ্মজা আবারও হাসলো। খাওয়ার কথা শুনলেই পেটুক মুন্নার চোখ চকচক করে ওঠে। আচার নিয়ে আসে পদ্মজা। মুন্নার সঙ্গে ঘাটের সিঁড়িতে বসে আরাম করে দুজন আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হয়ে আমি তোমারে বিয়ে করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুবই লজ্জাজনক শব্দ। শব্দটি শুনলেই লজ্জায় লাল হয়ে যায়। অন্তর কাঁপে। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করে, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখে হেমলতা রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিনই ঘরে একটা, আবার রান্নাঘরে আরেকটা। হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার, তাই বিকালে রাতে রান্না সেরে ফেলেন তিনি। পদ্মজা উৎসাহ হয়ে জিজ্ঞেস করলো, আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য করে শুধু। আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজার চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলো কি কাজ করা যায়, কিন্তু এমন কিছুই পেল না যেটা করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই তো। হেমলতা বললেন, লাউ নিয়ে আয় লাহারি ঘর থেকে। লাহারি ঘরে নেই, ছিঁড়ে নিয়ে আয়। পদ্মজা এমনভাবে ছুটে যায় যেন মায়ের আদেশ নয়, চাঁদ পেয়েছে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গাসহ নানান ধরনের সবজির মেলা বাড়ির চারপাশে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোঁকের উপদ্রব বেড়েছে। অবশ্য জোঁকের ভয় তার নেই। পদ্মজার গমনপথের দিকে ঝিম মেরে কতক্ষণ চেয়ে রইলেন হেমলতা। মেয়েটাকে দেখলো, ইতিমধ্যে মন বিষণ্ণতায় ভরে গেল। বুকের ভেতর কিসের জন্য অস্থিরতা অনুভব হলো। যুক্তিহীন কিছু চিন্তা ঘুরে বেড়ায় মস্তিষ্ক জুড়ে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার আরেকটি কালরাত। পদ্মজার সিমসাম গরনের দুধে আলতা দেহের অবয়ন দেখলে মনে বললে এই দেহ পদ্মজার যন্ত্রণা। পদ্মজার উষ্ঠদয়ের নিম্নে স্থির থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারে না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন হেমলতার রূপসী জন্ম হলো? জন্মমিত্র বিয়ে, তাই তিনির উপর কারো হাত থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না, কিংবা পদ্মজার মতো রূপসীর জন্মও দিতেন না। ভুলেও আল্লাহর কাছে রূপসী মেয়ে চাইতেন না। হেমলতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।